বেঁচে থাকতে কারি কারি টাকা লাগে না। জীবনের মোড় ঘুরে যেতে সবসময় বিশাল কোনো পরিকল্পনাও লাগে না, বরং দরকার হয় একটু যত্ন, সাপোর্ট আর ভালোবাসার। পৃথিবীর সূচনা থেকে আজ অবধি মানুষের অজানা অনেক রোগের প্রতিকারও যেন লুকিয়ে আছে এই উপাদানগুলোতেই, যেগুলোর অনুপস্থিতির কাছে হার মেনে যায় লাখো কোটি টাকা ও সুখের হাজারটা বাহ্যিক উপকরণও। হ্যাঁ, আমি ছন্ন ছাড়া। পরিকল্পনা তো দূর, বরং আমার যে একটা সুস্থ স্বাভাবিক জীবন হবে সেই চিন্তা করাটাও দুঃসাধ্য। কিন্তু আমার অবচেতন মনে প্রতিনিয়তই ইচ্ছে জাগে নতুন করে বাঁচার। মনের সুপ্ত এই বাসনাকে পূর্ণতা দিতেই হয়তো সৃষ্টিকর্তা দুজনকে আমার কাছে পাঠালেন। আমার অচল মস্তিষ্ক, বাকহীনতা যেন ধীরে ধীরে সরে যেতে লাগলো, এবং অলৌকিকভাবে কোনো কবিরাজ ডাক্তার ছাড়াই একদিন আমি সেরে উঠলাম, যার পাথেও ছিল শুধু একটু যত্ন, বিশ্বাস আর ভালোবাসা। কি আশ্চর্য না? বাস্তবতা যে কখনো কখনো কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়, ঠিক তেমনই একটা গল্প নিয়ে নির্মিত টার্কিশ মাস্টারপিস দ্য মিউসাইটস, যার অর্থ মিরাকল। 60-এর দশকের তুরস্ক, নিত্যদিনের কোলাহল আর মানুষের আনাগোনাতে মুখরিত এর জনবহুল ও ব্যস্ত এক শহর। এই ব্যস্ত শহরেরই এক অভিবাসী মধ্যবয়সী মাহির। পেশায় শিক্ষক মাহিরকে পেশাগত কারণে প্রায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে হয়। তবে এইবার তার ট্রান্সফার নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়, কারণ তার ট্রান্সফারের স্থানটা এবার একেবারে প্রতিকূল এক পাহাড়ি এলাকা, যেখানে যেতে তার পরিবার তেমন একটা অভ্যস্ত না। তাই তার স্ত্রী মাহিরের সাথে সেখানে যেতে চায় না। কিন্তু কাজের জন্য পরের দিন মাহির ঠিকই সেখানের পথে রওনা দেয়, এবং আগের দিন কথা কাটাকাটি হলেও এদিন তার স্ত্রীও তাকে ট্রেনে তুলে দিতে আসে এবং পাহাড়ি এলাকার দস্যুদের থেকে মাহিরকে সাবধান থাকতে বলে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাহির রওনা হয় এক নতুন গন্তব্যের পথে। শহর, নগর, বন্দর, গ্রাম সবকিছু পেরিয়ে চলতে থাকে মাহির। হঠাৎই এক পাহাড়ি পথে বাস থেমে যায় এবং কন্ডাক্টর মাহিরকে বলে, এটাই এখানে শেষ স্টেশন। এর মানে হলো গন্তব্যের বাকিটা পথ এবার মাহিরকে পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে। দুর্গম পাহাড়, রাস্তা এসব কিছু পাড়ি দিয়ে মাহির চলতে থাকে। চলতে চলতে হঠাৎই তার সাক্ষাৎ হয় এক লোকের সাথে। এলোমেলো চুল, ছেঁড়া কাপড়, সারা শরীরে কাদামাটি আর সাথে একটা ঘোড়া। দেখেই বোঝা যায় যে লোকটা মানসিক ভারসাম্যহীন কেউ। মাহিরকে এক নজর দেখতে পেয়েই সে আপন মনে দৌড়াতে থাকে। মাহিরও তার গন্তব্যের দিকে যেতে থাকে। যেতে যেতে এক জনবসতির সামনে সে চলে আসে। আসা মাত্রই কিছু বন্দুকধারী মাহিরের সামনে বন্দুক তাক করে এবং তার পরিচয় জিজ্ঞাসা করে। কিন্তু মাহির যখনই নিজেকে এখানের শিক্ষক বলে পরিচয় দেয়, সবাই তখনই বন্দুক নামিয়ে নেয় এবং গ্রাম প্রধান মাহিরকে তার বাসায় নিয়ে যায়। সেখানে মাহির সবার সাথে এখানে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়ে আলোচনা করে, যার জন্য প্রথমেই প্রয়োজন একটা স্কুল খোলা। কেননা পাহাড়ি এই অঞ্চলে ইতিপূর্বে শিক্ষার আলোই পড়েনি, তাই এখানে কোনো স্কুলও নেই। সুতরাং গ্রাম প্রধানকে দায়িত্বশীলদের সাথে কথা বলে এখানে স্কুল খোলার পরামর্শ দেন মাহির। কিন্তু গ্রাম প্রধান তখন এই দুর্গম পাহাড়ি অঞ্চলে সরকারের উদাসীনতার কথা তুলে ধরেন। পাশাপাশি এও জানান যে আবেদনের পর এই অঞ্চলে একজন শিক্ষক পাঠাতেই দায়িত্বশীলরা 30 বছর সময় নিয়েছে, তাহলে স্কুল বানাতে না জানি কত সময় নেয়। কথাটা শুনে অবাক হলেও তখন মনে মনে খুশিই হয় মাহির, কারণ এখানে যদি স্কুলই না থাকে তাহলে তাকে আর এখানে পড়াতে হবে না, কেননা দিন শেষে সেও এখানের পরিবেশে অভ্যস্ত না। তবে মনের এই সমস্ত ভাবকে আপাতত লুকিয়ে রেখে পরের দিন গ্রাম প্রধানকে সাথে নিয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছে যায় মাহির, এবং আগের মতোই নানান অজুহাত দিয়ে স্কুল খোলার ব্যাপারটা এড়িয়ে যায় সেই দায়িত্বশীল লোক, যার ফলে মাহির গ্রাম প্রধানের কাছে বিদায় নিতে আসে। কিন্তু গ্রাম প্রধানের ছলছলে চোখ দেখে অজান্তেই মন খারাপ হয়ে যায় মাহিরের। এত বছরে একজন শিক্ষকের আগমনে সেই বৃদ্ধ ভেবেছিল যে এবার তার গ্রামে শিক্ষার আলো পড়বে, তাদের পরবর্তী প্রজন্ম মাথা তুলে দাঁড়াবে, যাতে করে নিজের মত বদলে ফেলে মাহির, এবং পরের দিন সকালে বৃদ্ধকে গিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগেই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে সাথে সাথে এও শর্ত দেয় যে মেয়েদেরকেও স্কুলে আসতে দিতে হবে। মাহিরের এই শর্ত হাসি মুখেই মেনে নেয় গ্রাম প্রধান, যাতে করে স্ত্রীকে কল দিয়ে কৌশলে কিছু টাকা আনিয়ে নেয় মাহির, এবং তা দিয়ে স্কুলের কাজ শুরু করে। কাজের পথে পাহাড়ি দস্যুরা সেখানে আসলে মাহির ভয় পেয়ে যায়। তবে সেই বৃদ্ধ মাহিরকে আশ্বস্ত করে যে এরাও এই গ্রামেরই অধিবাসী, তারা পাহাড়ের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যেই লড়াই করে, আর মাহিরের স্কুলের কাজে সহায়তা করতে তারা এখানে এসেছে। সুতরাং পুরোদমে কাজ শুরু হয়ে যায়, যেখানে গ্রামবাসী আনন্দের সাথে অংশগ্রহণ করে। তবে এত কিছুর ভিড়ে মাহিরের চোখ বারবার আটকে যায় সেই মানসিক ভারসাম্যহীন লোকটার দিকে, যার সাথে এখানে আসার প্রথম দিনই তার সাক্ষাৎ হয়েছিল। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল বিশিষ্ট সেই লোকটার নাম হলো আজিজ, যে গ্রাম প্রধানেরই 6 ছেলের এক ছেলে। তার অন্য ভাইরা মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হলেও
আজিজ জন্ম থেকেই এমন, যে হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে, হাত দুটো শরীরের সাথে মিশে থাকে। মোট কথা শারীরিক ও মানসিক কোনো দিক থেকেই আজিজ স্বাভাবিক না, বরং অ্যাবনর্মাল। কিন্তু এই অ্যাবনর্মাল আজিজের মধ্যে যেন একটা ক্ষুধা দেখতে পায় মাহির। সে প্রায় দেখে আজিজ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করে, কিন্তু সে ডাকলে আবার আজিজ সরে যায়। মুখে কিছু বলতে না পারলেও তার চোখ দুটো যেন প্রতিনিয়ত সাহায্য চাইছে। অস্পষ্ট স্বরে ভেসে আসা তার আওয়াজে যেন এক চাপা আর্তনাদ ভেসে আসছে। এই বিষয়গুলো অনুধাবন করে মাহির, এবং স্কুল খোলা মাত্র সেখানের বাচ্চাদের পাশাপাশি আজিজকেও স্কুলে নিয়ে আসে। বাচ্চারা তাকে বিরক্ত করলে মাহির সবাইকে নিষেধ করে দেয়, যাতে করে আজিজ স্কুলে আসতে সংকোচ বোধ না করে। সেই থেকে আজিজ রোজ স্কুলে যেতে লাগলো। মাহির তাকে আলাদা সময় নিয়ে নিজে হাতে ধরে লেখা শেখাতে লাগলো, যার ফলে একটা সময় দেখা গেল যে গ্রামে হাতে গোনা যেই কজন লিখতে জানে তার মধ্যে আজিজও একজন। আজিজের প্রতি মাহিরের এমন টান দেখে অষ্টসজল হয়ে যায় তার বাবা, এবং মাহিরকে ধন্যবাদ জ্ঞাপন করে। সেই থেকে আজিজের আচরণেও হালকা পরিবর্তন আসতে থাকে। মাহিরের সাহায্যে আজিজ প্রতিনিয়তই এক নতুন নিজেকে খুঁজে পেতে থাকে। সে এখন কারো সাহায্য ছাড়াই মাহিরের কাছে যায়, এবং মাহিরও পরম মমতায় তাকে বুকে টেনে নেয়। মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে না পারা আজিজ এখন ভাঙা ভাঙা দু একটা শব্দও বলতে পারে। কোনো কবিরাজও যা করতে পারেনি তা মাহির করতে পেরেছে দেখে বিস্মিত হয় গ্রাম প্রধান। শিক্ষার এমন মিরাকেল দেখে আনন্দে অশ্রুসিক্ত হয়। এমনকি গ্রাম প্রধানের আরেক ছেলে, যে পাহাড়ি বন্দুকধারীদের দলে সামিল, সেও নিজ ছেলের পাশাপাশি ভাই আজিজের অগ্রগতি দেখে মাহিরকে ধন্যবাদ দেয়। এবং এভাবেই মাহিরের প্রচেষ্টায় একেবারে নিরক্ষর সেই গ্রামেও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে শিক্ষার আলো। সেলিও নামে গ্রাম প্রধানের সেই ছেলে, যে এখন পাহাড়ি বন্দুকধারীদের দলে রয়েছে, তার নামে একটা মামলা শুনানির জন্য গ্রাম প্রধান ও মাহির সহ কয়েকজন কোর্টে যায়। কোর্ট শেষে বের হওয়ার পর গ্রাম প্রধান দেখে যে তার পাশে দাঁড়ানো অল্প বয়সী এক ছেলে একজন বৃদ্ধকে গুলি করতে যাচ্ছে। বোঝা মাত্র সে দ্রুত তার হাতের লাঠিটি দিয়ে ছেলেটির হাতে আঘাত করে, যার ফলে ছেলেটির হাত থেকে পিস্তলটি পড়ে যায় এবং বৃদ্ধ প্রাণে বেঁচে যায়। কৃতজ্ঞতা জ্ঞাপনে বৃদ্ধ লোকটি গ্রাম প্রধানকে তার কাছে যা খুশি তাই চাইতে বলে, কিন্তু গ্রাম প্রধান সাহায্যের বদলে কোনো প্রতিদান গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, যার ফলে বৃদ্ধ লোকটি তাকে আবারও ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে হঠাৎই পিছে ফিরে সে গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করে যে তার কোনো অবিবাহিত ছেলে আছে কিনা। উল্লেখ্য যে গ্রাম প্রধানের 6 জন ছেলে, যাদের মধ্যে আজিজ ছাড়া সবাই বিবাহিত। কারণ মানসিক ভারসাম্যহীন আজিজকে যে কেউ বিয়ে করবে তা স্বপ্ন ভাবতে পারে না গ্রাম প্রধান। তাই সে কখনো ছেলের জন্য এলাকার মহিলাদেরকেও মেয়ে দেখতে বলে না। কিন্তু যেমনই হোক, আজিজ তো তারই ছেলে। তাই বৃদ্ধর কাছে কিছু না লুকিয়ে গ্রাম প্রধান বলে যে তার একজন ছেলে অবিবাহিত। তখনই বৃদ্ধকে অবাক করে দিয়ে লোকটি তার একমাত্র মেয়ের সাথে আজিজের বিয়ের প্রস্তাব দেয়। গ্রাম প্রধান সাথে সাথেই বলে, আমার ছেলে কিন্তু মানসিক ও শারীরিক ভারসাম্যহীন। এর উত্তরে তখন কোটি টাকা মূল্যের একটি কথা বলে সেই বৃদ্ধ, যার সারমর্ম হলো যে মানুষ শারীরিক মানসিক দিক দিয়ে যতই ভারসাম্যহীন হোক, যতক্ষণ তার একটা সুন্দর মন আছে ততক্ষণ তাকে বাতিলের খাতায় ফেলা যায় না। গ্রাম প্রধান আরও একবার তাকে ছেলের অক্ষমতার কথা মনে করিয়ে দেয়, কিন্তু এক পায়ে রাজি সেই বৃদ্ধ গ্রাম প্রধানকে অতি দ্রুত তার বাসায় বিবাহের প্রস্তাব পাঠাতে বলে। সেদিনই ছেলে আজিজের কাছে যায় গ্রাম প্রধান এবং বিবাহের কথা বলে। মাহিরের অবদানে এখন তুলনামূলক উন্নতির পথে চলা আজিজের চোখে মুখে যেন আনন্দের জোয়ার বয়ে যায়। একই সাথে আনন্দের অশ্রু বইতে থাকে তার পিতার চোখেও। খালি চোখে যে ছেলের কোনো ভবিষ্যৎই ছিল না, সেই ছেলেরও এখন আলাদা সংসার হতে যাচ্ছে, ভাবতেই কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে গ্রাম প্রধানের, যার দরুন সে প্রাণ ভরে স্রষ্টাকে ধন্যবাদ দেয়। এবং সময় মতো সেই বৃদ্ধর একমাত্র মেয়ে মিসগিনের সাথে আজিজের বিয়ে হয়ে যায়। কিন্তু আবেগের বশে নেওয়া সিদ্ধান্তের নির্মম বাস্তবতারা ধীরে ধীরে উকি দিতে থাকে। একজন সুস্থ সবল শিক্ষিত এবং সুন্দরী মেয়ে হিসেবে মিসগিনের জন্য স্বামী হিসেবে আজিজকে মেনে নেওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য। তবে তার পিতার বোঝানো এবং সমস্যা থাকা সত্ত্বেও স্ত্রীকে খুশি করার জন্য আজিজের এফোর্টগুলো মিসগিনকে প্রভাবিত করে। ধীরে ধীরে মিসগিন একে স্রষ্টার লেখনী বলেই মেনে নেয় এবং সমাজের 8-10 জন স্ত্রীদের মতোই স্বাভাবিক জীবন শুরু করে। কিন্তু একজন অস্বাভাবিক মানুষকে নিয়ে কিভাবে মিসগিন সুখে ঘর করছে, এই নিয়ে কানাঘষা শুরু করে এলাকাবাসী। নানান কটু কথায় জর্জরিত করে ফেলে মিসগিনকে, যাতে করে রাতে ঘরে বসে আবারও ভাগ্যকে দোষারোপ করে কান্নাকাটি করতে থাকে মিসগিন। মুখে কিছু বলতে না পারলেও স্ত্রীর চোখের পানি যেন সহ্য করতে পারত না আজিজ। অবশ্য হাত দুটো দিয়ে চেষ্টা করত তার চোখের পানি মুছে দেওয়ার। মাঝে মধ্যে বুকের ভেতর জমে থাকা ফ্রাস্ট্রেশনকে দূরে সরিয়ে দিতে ঘোড়া নিয়ে এসে চলে যেত দূর পাহাড়ের কিনারায়। সেখানে দাঁড়িয়ে চিৎকার করে নিজের অস্পষ্ট দু একটা শব্দে মনের ভাষা প্রকাশ করত সর্বশক্তিমান স্রষ্টার কাছে। তবে মানুষের উত্ত্যক্ত করার পরিমাণ একসময় এতটাই বেড়ে যায় যে সব ছেড়ে দিয়ে সুইসাইডের পথ বেছে নিতে যায় আজিজ। কিন্তু তার প্রিয় শিক্ষক এবং জীবনের মোড় বদলের প্রথম কারিগর মাহিরের কথা এসে ফিরে আসে এবং পরক্ষণে আজিজ সিদ্ধান্ত নেয় যে এভাবে এখানে আর থাকা নয়, বরং দূরে কোথাও সরে গিয়ে শুরু করতে হবে এক নতুন জীবন।
তাই একদিন কাউকে কিছু না বলে আজিজ ও মিসকিন সেই গ্রাম থেকে চলে যায় এবং পেছনে রেখে যায় একটি আবেগঘন চিঠি, যাতে লেখা ছিল, আমিও কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ। গ্রামের লোকজন যে প্রতিনিয়ত আমার স্ত্রীকে নানান কটূক্তি করছে সেটা আমি মেনে নিতে পারছি না। তাই আমি এখন এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আশা করি কেউ আমাদেরকে উত্ত্যক্ত করবে না। এবং শেষে তার পিতা ও পরিবারের জন্য বলে যে তোমরা দুঃখ পেও না, আমি একদিন ফিরে আসব, আমার জন্য দোয়া করো। অতঃপর অনেক দিন চলে যায়। এখানে শিক্ষকতার মেয়াদ শেষ করে মাহিরও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তার বিদায় পানে অশ্রুসিক্ত হয়ে সেই গ্রামপ্রধান বলে যে আল্লাহ আমাকে 6 জন ছেলে দিয়েছেন, তুমি আমার আরও একজন ছেলে। এবং মাহিরের বিদায়ের পরেও পেরিয়ে যায় আরও অনেক বছর। আরেক দিনের কথা, সেদিন পরিবার নিয়ে বাসার বাইরে বসেছিলেন গ্রামপ্রধান। হঠাৎ দেখতে পান তাদের বাসার দিকে একটা গাড়ি আসছে। এই দুর্গম পাহাড়ি এলাকায় এত সুন্দর গাড়ি আবার কে নিয়ে এলো? দেখার জন্য গ্রামপ্রধান সহ বাকি সবাই সামনে অগ্রসর হয়। তখনই গাড়ির দরজা খুলে একজন লোক বাইরে বের হয়। পরনে স্যুট, ক্লিন শেপ চেহারা, চোখে মুখে পুরোদস্তুর একজন ম্যাচিউর মানুষের ভাব, সাথে অল্প বয়সী এক ছেলে। দেখে বোঝাই যাচ্ছে যে ছেলেটি এই লোকটিরই সন্তান। এবং সেই ম্যাচিউর মানুষটা আর কেউ না, বরং একসময়ের মানসিক শারীরিক ভারসাম্যহীন সেই আজিজ, যাকে এখন দেখে যেন বিন্দুমাত্র চেনার উপায় নেই। ছেলেকে দেখে নির্বাক হয়ে যায় গ্রামপ্রধান। তার পরিবার সহ পুরো গ্রাম অভিভূত হয়ে যায় আজিজের এমন অলৌকিক পরিবর্তন দেখে। তখনই গাড়ির অন্য সিট থেকে তার স্ত্রী নামে, কোলে আজিজের আরেক সন্তান। এবং তাদের সাথে গ্রামে এসেছেন এখানে সবার প্রাণপ্রিয় শিক্ষক মাহিরও। তবে এত সারপ্রাইজের মাঝে গ্রামপ্রধানের কাছে তখন সবচেয়ে বড় সারপ্রাইজ তার ছেলের এমন পরিবর্তন। এই মিরাকেল কোন সার্জারির মাধ্যমে সম্ভব হলো তা আজিজকে সে জিজ্ঞাসা করে। তখনই আজিজ সিনেমা পাড়ার অতি পরিচিত অমর সেই লাইনটা বলে। অর্থাৎ সে বলে, না বাবা, আমি কোনো সার্জারি করাইনি, আমি শুধুমাত্র প্রেমে পড়েছি, আমার স্ত্রীর প্রেমে পড়েছি। সিনেমা জগতের চিরস্মরণীয় হয়ে থাকা এই লাইনটা দিয়েই শেষ হয় মিউসাইজ পার্ট 1, শেষ হয় এক কালজয়ী মাস্টারপিসের প্রথম অংশ। এখানে লক্ষণীয় বিষয় হলো মিউসাইজ গল্পটি কিন্তু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সুতরাং এই গল্পে যা দেখানো, শিক্ষকের ত্যাগ এবং মেয়েটির সেই লোকটার প্রতি অ্যাডজাস্টমেন্ট, এই সব কিছুই কিন্তু অতি বাস্তব এক ঘটনা থেকে অনুপ্রাণিত, যা মানুষদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে আরও বহুকাল। যারা এতক্ষণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও নিত্য নতুন ইন্সপায়ারিং মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও। দেখা হবে ভবিষ্যতে নতুন আরও কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।